হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক সুস্থ রয়েছো এবং ভালো রয়েছো। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার, তোমাদের জন্য আবারও একটা গুড নিউজ রয়েছে। গুড নিউজটা কি? এবার থেকে তোমরা এভরি সানডে পেতে চলেছো উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। 2023 সালের নূতন বছরের শুভকামনা, নূতন বছরের অনেক অনেক অভিনন্দন তোমাদের প্রত্যেককে জানাই। এবং তার সঙ্গে সঙ্গে নূতন করে একটা ইনিশিয়েটিভ বা উদ্যোগ আমরা নিয়ে এসেছি দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। কেমন কি সেটা? তোমরা সারা সপ্তাহ জুড়ে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি করো বিভিন্ন সোর্স থেকে, রাইট? এবং উইকেন্ডে এসে তোমাদের সারা সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে, তোমরা এবার থেকে আমাদের চ্যানেলে সারা সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্স একেবারে গুরুত্বপূর্ণ যেগুলো বাছাই করা, সেইগুলো তোমরা জিস্ট আকারে কিন্তু একটা মাস্টার ক্লাসের মাধ্যমে পেয়ে যাবে। রবিবারের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা প্রত্যেকে নেবে। যারা যারা এটা নিতে পারবে তারা কিন্তু সারা সপ্তাহের যে রিভিশনটা তোমার একদিনে একটা ক্লাসেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তবে শেষ পর্যন্ত তোমাদের ক্লাসের সঙ্গে থাকতে হবে। একেবারেই ডিটেল ডিসকাশনের মাধ্যমে আমরা এই পর্বটি তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি। তো আজকে ঠিক সেরকম ভাবে 2023 সালের একেবারেই জানুয়ারি থেকে তোমরা এটা পাবে। ফার্স্ট উইক যেটা রয়েছে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2023 আমরা সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্বটির মাধ্যমে আলোচনা করব। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখতে থাকবে। তো শুরু করার আগে আমি তোমাদের প্রত্যেককে একবার ওয়েলকাম জানাই দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমরা প্রত্যেকে যারা আমাকে এত সাপোর্ট করেছো, এত ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের মন থেকে একেবারে অন্তরস্থল থেকে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তো এই কুইকলি এই যে রিভিশন পর্বটা যেটা আমরা সপ্তাহের শেষে করিয়ে থাকি, এই পর্বটি প্রত্যেকে নেবে। আশা করছি এটা অনেক উপকৃত হবে তুমি এই পর্বটি থেকে। ক্লিয়ার? এখানে দেখো, তোমরা দেখে নাও প্রত্যেকে জানুয়ারি 2023 যে ক্যালেন্ডারটা রয়েছে, ক্যালেন্ডার মেনটেন করে পড়ার কথা আমি বারবারই তোমাদেরকে বলে থাকি। তো এখানে দেখো, এই যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি পেয়ে যাচ্ছ কত তারিখে? এই যে 8 তারিখে, যেটা আজকে তোমরা দেখছো। ক্লিয়ার? এবং এই 8 তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকে নিয়ে আবার যে 14 তারিখ পর্যন্ত যে সম্প্রতি ঘটে যাওয়া যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে, সেগুলো তোমরা কবের ক্লাসে পাবে? 15 তারিখের ক্লাসে পাবে। ক্লিয়ার? তো এই বিষয়টা, কনসেপ্টটা আগে ক্লিয়ার করো, তারপর আমরা স্টাডিতে ঢুকছি। ঠিক আছে? তো ঠিক এরকম ভাবে দেখো, এখানে দাগ দেওয়া রয়েছে, মার্কিং করে দিয়েছি আমি তোমাদের সুবিধার্থে, যে এই দিনগুলোতে তুমি সারা সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটা হাতের মুঠোয় তুমি পেয়ে যাচ্ছ, জিস্ট এক জায়গায় পেয়ে যাচ্ছ, তাই নয় কি? তো তার জন্য প্রত্যেকে ফটাফট অনেক মেহনত এবং পরিশ্রম করে কিন্তু আমরা, তোমরা জানো যারা আমার ক্লাস অনেক আগে থেকেই করো, যে আমরা কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করার চেষ্টা করি। তো সেই জন্য সেই মতো এটাও আমরা দিতে পারবো, সেরকম কোয়ালিটি কন্টেন্ট, সেটাই আশা করছি। ঠিক আছে? সুতরাং যারা এখনো পর্যন্ত লাইক করোনি, অবশ্যই লাইক করো। এতে কি হবে, তোমার আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে, সমস্ত পরীক্ষা এই একটা ক্লাস তুমি রবিবার করে একদিন সময় বার করে জাস্ট সময়ে সময়ে করে যাও, দেখবে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। ক্লিয়ার? তো দেখো, প্রত্যেকে অবশ্যই সেই জন্য আমাদের টেলিগ্রামে জয়েন থাকবে এই পিডিএফ গুলো পাওয়ার জন্য বা বিভিন্ন ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে? তো বেসিক্যালি তোমরা অবশ্যই যে সেকশনগুলো রয়েছে এখানে, আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপ, এই গ্রুপগুলোতে অবশ্যই যুক্ত হয়ে যাবে, নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? এবং পিডিএফ কিভাবে সংগ্রহ করবে সেটাও পরবর্তীতে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি জানিয়ে দেব। তো অনেকে বলছো যে লিংকে ক্লিক করে অনেকের প্রবলেম হয়, তারা সিম্পল তোমরা টেলিগ্রামে চলে যাবে, যাওয়ার পর দ্য বেঙ্গল এক্সাম এই কিওয়ার্ডটা তোমরা সেখানে সার্চ করবে, তাহলেই কিন্তু আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল সেটা তোমার সামনে চলে আসবে। নিচে জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে যাবে, ভেরি সিম্পল। এবং এই পর্বটি তোমার যদি ভালো লেগে থাকে, তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, প্রত্যেকে অবশ্যই এই ক্লাসটি তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই শেয়ার করে দাও এবং নিজের স্ট্যাটাসেও দিয়ে দিতে পারো। ঠিক আছে? আমরা বিভিন্ন স্যাড স্ট্যাটাস দেই, সেটা না দিয়ে যদি এডুকেশনাল কন্টেন্ট প্রোভাইড করো, তোমার দ্বারা আর 5 জন কিন্তু উপকৃত হবে। তো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে প্রত্যেকে রেখে দাও দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। এবং আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে। শুরু করছি আমরা আমাদের আজকের পর্ব দিয়ে।
প্রথম প্রশ্ন কি রয়েছে, সম্প্রতি বাংলাদেশের প্রথম মেট্রো রেল চালু করেছেন নিম্নের কে? চারটে অপশন এখানে রয়েছে। অপশন এ তে হচ্ছে খালেদা জিয়া, শেখ হাসিনা, নুরুল ইসলাম যিনি হচ্ছেন বাংলাদেশের রেলমন্ত্রী, এবং অপশন ডি হচ্ছে উপরের কেউই নন। তো সঠিক উত্তর উইল বি শেখ হাসিনা হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মাথায় রাখবে। তো এখানে আমাদের তোমরা দেখতে পাবে যে সমস্ত, এখানে দেখো মেট্রোর চিহ্নটা, ছবিটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এই যে মেট্রোটা, এটা কিন্তু চালু করেছেন প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা, তাই তো? এবার দেখো এই মেট্রো থেকে এই মেট্রো চালু করেছে, এটা হচ্ছে একদম বেসিক কোশ্চেন। প্রশ্ন হবে ওর নিচের থেকে সাব কোশ্চেনে। কিভাবে? শেখ হাসিনা উইল বি দ্য ফার্স্ট প্যাসেঞ্জার অফ দ্য ড্রিম মেট্রো রেল। এই যে মেট্রো রেলটা তিনি চালু করেছেন, তো এই মেট্রো রেলে, ঠিক আছে, একজন প্রথম প্যাসেঞ্জার হবেন এবং একজন চালকও থাকবেন। তো এই প্রথম ব্যক্তি কে বা কারা, সেটাকে কিন্তু আমাদেরকে জানতে হবে। তো শেখ হাসিনা উইল বি ফার্স্ট প্যাসেঞ্জার অফ দ্য মেট্রো রেল, ক্লিয়ার? এবং নামটা মনে রাখবে, মারিয়াম আফিজা। মারিয়াম আফিজা উইল বি দ্য ফার্স্ট পারসন টু অপারেট দ্য মেট্রো রেল অন দ্য ডে অফ ইনাগুরেশন। ইনাগুরেশন মানে কি? উদ্বোধন। যখন উদ্বোধন হয়েছিল তখন ফার্স্ট যাত্রী ছিলেন শেখ হাসিনা, এবং প্রথম যিনি চালনা করেছিলেন ট্রেনটিকে তিনি একজন মহিলা, যার নাম কি? মারিয়াম আফিজা। ক্লিয়ার? এতটুকু। এইভাবে কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে এই পর্বটা তোমরা পেতে থাকবে। যদি ভালো লাগে প্রত্যেকে অবশ্যই কমেন্টে একটু জানাবে, আমি আরো ইন্সপিরেশন পাবো, ঠিক আছে? তো দেখো এটা মনে রাখবে প্রত্যেকে। এবার তো গেল মানে বাংলাদেশের মেট্রোর কথা। সামনে তোমাদের যে ভ্যাকেন্সিগুলো আসছে, টিটিই ট্রাভেলিং টিকিট কালেক্টর, আবার টিসি যারা টিটি ট্রাভেলিং টিকিট এক্সামিনার, ঠিক আছে, এবং ট্রাভেল টিকিট কাউন্টার যারা টিটি থাকবে, ঠিক আছে, টিসি থাকবে। তো এই সমস্ত যে পরীক্ষাগুলো আসছে তোমাদের সামনে রেলের, তো এখানে কিন্তু এই রেল সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো, সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের মাথায় রাখতে হবে। এবার যদি আমরা কলকাতা মেট্রোর কথা বলি, তো কলকাতা মেট্রো ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান মেট্রো টু স্টার্ট দ্য জার্নি ইন 1984। 1984-তে কলকাতা মেট্রো আমাদের চালু হয়েছিল এবং এটা ছিল ভারতবর্ষের প্রথম মেট্রো, ক্লিয়ার? সেই সময় তদানীন্তনকালীন সেই সময় আমাদের পশ্চিমবাংলার যিনি চিফ মিনিস্টার ছিলেন, তার মাথায় কিন্তু এই প্ল্যান বা পরিকল্পনাটা তিনি উদ্বোধন করেছিলেন। কিভাবে? এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার বিধানচন্দ্র রায় রিকভার্ড দ্য আইডিয়া অফ আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ফর কলকাতা। ক্লিয়ার? চলো, এখনো অনেক প্রশ্ন বাকি, আমরা ধীরে ধীরে এগিয়ে যাই সেই দিকে। দ্বিতীয় প্রশ্নে কি বলা হচ্ছে, 2021 সালের ডিসেম্বর মাসের জিএসটি ট্যাক্সের তুলনায় 2022 সালের ডিসেম্বর মাসের জিএসটি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? ভেরি গুড কোশ্চেন একটা। তো দেখো এখানে 2021 আর 22, তাহলে এই সাল দুটো দেখে তুমি ইনিশিয়ালি মনে করতে পারো তাহলে এটা কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে হলো। দেখো প্রত্যেকটা যে বর্ষ বা ইয়ার থাকে, সেই ইয়ার এন্ডিং এ ক্যালকুলেশন করা হয়, ঠিক আছে? ঠিক তোমাকেও ক্যালকুলেশন করতে হবে সেইভাবে যে এই বছরটা যে আমার কাছ থেকে চলে গেল, আমি কি গেইন করতে পেরেছি এবং কি আমি হারিয়েছি, ঠিক আছে? একটা ক্যালকুলেশন করতে হয়, তাহলেই একটা ডেটাবেস তৈরি করে সামনে এগোনো যায়, ঠিক আছে? তো ঠিক সেরকম ভাবে এই যে জিএসটি, সেটা 2021 সালের যে ডিসেম্বরে যেটা গণনা হয়েছিল, সেই তুলনায় 2022 সালের ডিসেম্বর যেটা, ঠিক আছে, কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? মাথায় রাখতে হবে, সঠিক উত্তর হয়ে যাবে 15%, ঠিক আছে? এবার দেখো, দ্য গ্রস জিএসটি রেভিনিউ কালেক্টেড ডিউরিং ডিসেম্বর 2022 ইজ 149,507 crore, ঠিক আছে, 1,49,507 কোটি, ঠিক আছে? এবং ফিনান্স মিনিস্ট্রি সেইড জিএসটি রেভিনিউ ইজ 15% হায়ার দ্যান জিএসটি রেভিনিউ ইন দ্য সেম মান্থ অফ লাস্ট ইয়ার। সেম মান্থ মানে ডিসেম্বরের লাস্ট ইয়ারের, অর্থাৎ 2021-এর ডিসেম্বরের থেকে এবছর কিন্তু 15% জিএসটি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? মাথায় রাখবে। আচ্ছা, এবার দেখো এই যে জিএসটির ফুল ফর্ম কি সকলেই জানো, জলভাতের মতো, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি ইন ইন্ডিয়া
ইমপ্লিমেন্টেড অন 1 জুলাই 2017। বড় বড় করে লিখে দিচ্ছি, 2017 সালের 1 জুলাই, ঠিক আছে, জিএসটি কিন্তু কার্যকর হয়েছিল, ঠিক আছে, বা লাগু হয়েছিল। এবার দেখো, সেই জন্য কিন্তু এই যে 1 জুলাই এই যে দিবসটাকে আমরা কি নামে জানি? জিএসটি ডে হিসেবে আমরা জানি। পরীক্ষায় যে কোনো সময় প্রশ্ন আসতে পারে। তারপর দেখো, ফার্স্ট ইমপ্লিমেন্টেড ইন ফ্রান্স। যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইডের কথা চিন্তা করি, সারা বিশ্বে প্রথম কিন্তু এই জিএসটি নিয়ে আসে কোন দেশ? ফ্রান্স, মাথায় রাখবে। এবং আমাদের ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য সর্বপ্রথম জিএসটি লাগু হয়? সেটা হয়ে যাবে আসাম, ঠিক আছে, মাথায় রাখবে আসাম। ইন ইন্ডিয়া জিএসটি ইজ বেসড অন দ্য ক্যানাডিয়ান মডেল। আমরা যদি সংবিধানের কথা বলি, সংবিধানের বিভিন্ন যে রীতিনীতিগুলো সেগুলো বিভিন্ন মডেল অনুসারে করা হয়। রাশিয়ার মডেল থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, বা কোনোটা ফ্রান্সের মডেল থেকে নেওয়া হয়েছে। তো এইভাবে ঠিক এই যে জিএসটির যে কনসেপ্টটা, এটা কিন্তু কানাডিয়ান মডেল থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার? দ্য ফার্স্ট স্টেট হুইচ ইমপ্লিমেন্টেড জিএসটি ওয়াজ আসাম। আসাম ছিল, যে কথা আমি একটু আগেই বললাম। তাহলে একটা প্রশ্নকে ঘিরে কতটা ডিটেলস তুমি জানতে পারছো, এবং গল্পের ছলেই কিন্তু এগুলোকে মাথায় রাখার চেষ্টা করবে। চলে যাই আমরা তৃতীয় প্রশ্নে। নিম্নের কাকে সম্প্রতি ভারতীয় রেলওয়ে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার ও চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে? সিইও অ্যান্ড চেয়ারম্যান, ঠিক আছে। তো কাকে নিয়োগ করা হয়েছে? সুনীত শর্মা, VK ত্রিপাঠী, অনিল কুমার লাহোতি, নাকি উপরের কেউই নন? সঠিক উত্তর হয়ে যাবে অনিল কুমার লাহোতি, ঠিক আছে। এবার দেখো, শ্রী অনিল কুমার লাহোতি হ্যাজ টেকেন ওভার দ্য চার্জ অফ নিউ চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও, রেলওয়ে বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়েজ। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, নিম্নের কে সম্প্রতি সেরা বাঙালি 2022 এর সম্মান পেলেন? সেরা বাঙালি 2022, যেরকম মিস ইন্ডিয়া হয় ঠিক সেরকম ভাবে যদি আমরা বাংলার কথা ভাবি, সেরা বাঙালি বলে একটা সম্মান হয়। তো 2022 সালে এই সেরা বাঙালির সম্মান কিন্তু দেওয়া হয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে, ঠিক আছে, যার ছবি তোমরা অনেকেই দেখেছো। তো দেখতে পাবে এখানে যে অনির্বাণ ভট্টাচার্য হলেন একজন ভারতীয় বাঙালি মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেতা, ঠিক আছে। 1986 সালে 7ই অক্টোবর পশ্চিমবঙ্গে মেদিনীপুরে জন্মগ্রহণ করেন এই অনির্বাণ ভট্টাচার্য। তিনি নাটকে স্নাতকোত্তর শেষ করেছেন এবং ভারত সরকার সাংস্কৃতিক মন্ত্রক থেকে 2009 সালে তরুণ শিল্পী বৃত্তি পেয়েছেন। ক্লিয়ার? একসময় কলকাতা টাইমস যে নিউজ পেপার 2013 সালের সবচেয়ে পছন্দের পুরুষের শীর্ষ 10 জনের একজন হিসাবে নির্বাচিত করেছিলেন এই অনির্বাণ ভট্টাচার্যকে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। সম্প্রতি কোন রাজ্যে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জুয়ারি সেতু উদ্বোধন করেছেন? এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমাকে অবশ্যই মেমোরাইজ করতে হবে। এই যে জুয়ারি সেতু এই নীতিন গডকরি উদ্বোধন করেছেন, এটা কোন রাজ্যে? মাথায় রাখতে হবে গোয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে গোয়ায় কোন সেতু উদ্বোধন হয়েছে? জুয়ারি সেতু। জুয়ারি সেতু কোথায় উদ্বোধন হয়েছে? গোয়াতে। কে উদ্বোধন করলেন? নীতিন গডকরি। নীতিন গডকরি কে? বলো, প্রত্যেকে বলো, নীতিন গডকরি কে? দেখো ডিটেলসটা প্রত্যেকে দেখলে বুঝতে পারবে। জুয়ারি ব্রিজ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট কেবল স্টেড ব্রিজ ইন ইন্ডিয়া। ওকে, তাহলে জুয়ারি ব্রিজটা কি? ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট কেবল স্টেড, যেটা কেবলের উপরে আছে, ব্রিজ ইন ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যে সেকেন্ড লার্জেস্ট ব্রিজ, কেবল ব্রিজ, সেটা কি? এই যে জুয়ারি ব্রিজ, এটা গোয়া। এই গোয়া সম্পর্কে ডিটেলসটা আমরা জেনে নেব। এই দেখো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, অনারেবল গভর্নর শ্রী PS শ্রীধরন পিল্লাই এবং অনারেবল চিফ মিনিস্টার ডক্টর প্রমোদ সাওয়ন্ত। ক্লিয়ার?
চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। সম্প্রতি ফ্রক্স ইন দ্য রোড মাই ডেজ অ্যাট আরবিআই অ্যান্ড বিয়ন্ড শীর্ষক গ্রন্থটি নিম্নের কে রচনা করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে সি, রঙ্গরাজন ইজ দ্য রাইট অ্যান্সার। দিস বুক ইজ আ মেমোয়ার অফ ডক্টর শ্রী রঙ্গরাজন। ঠিক আছে, এই মেমোইর কথার অর্থ হচ্ছে কি বলতো? স্মৃতি। ঠিক আছে। হি ইজ অ্যান ইন্ডিয়ান ইকোনমিস্ট, আ ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ রাজ্যসভা 2008 থেকে 2009 পর্যন্ত তিনি রাজ্যসভার মেম্বার ছিলেন এবং তিনি 19তম গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 19তম গভর্নর, রিজার্ভ ব্যাংকের 19তম গভর্নর কে ছিলেন? শ্রী রঙ্গরাজন। ঠিক আছে। এবং এখানে দেখলে বুঝতে পারবে শক্তিকান্ত দাস ইজ সার্ভিং অ্যাজ দ্য কারেন্ট অ্যান্ড 25th গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে বর্তমান আরবিআই এর গভর্নর কে আছেন? দ্য রাইট অ্যান্সার উইল বি শক্তিকান্ত দাস। এবং ইনি বর্তমানে কততম পজিশনে আছেন? 25তম। ইনি 25তম গভর্নর হিসাবে সেই পদে তিনি বর্তমানে দায়িত্বভার সামলাচ্ছেন। ঠিক আছে। পরবর্তীতে চলে যাব। নিম্নের কোন রাজ্যে মেগা ডেয়ারি উদ্বোধন করা হয়েছে? কোন রাজ্যে মেগা ডেয়ারি উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর কর্ণাটক হয়ে যাবে। এটার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বোধনের তারিখ হচ্ছে 30শে ডিসেম্বর 2022, একেবারে ইয়ার এন্ডিং এ এসে। কর্ণাটকের মান্ডা জেলায়, কোন জেলায়? মান্ডা জেলায় 260 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয় মেগা ডেয়ারির উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখো এই যে জেলার নামটা আমি এখানে উল্লেখ করে দিলাম, তো এই জেলার নামটা না প্রত্যেকে মাথায় রাখবে। ঠিক আছে। যেমন আমরা যদি নীরাজ চোপড়া কোন জেলার মানুষ বলো? নীরাজ চোপড়া হচ্ছে হরিয়ানার পানিপথের মানুষ। ঠিক আছে, পানিপথের বাসিন্দা। তো মাথায় রাখতে হবে ঝাড়ঝাড় জেলার বাসিন্দা কে বলো? তো এইভাবে আমাদের জেলা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সেগুলো মাথায় রাখতে হবে। খুব মাথা ঠান্ডা করে প্রত্যেকে দেখবে। এই রবিবার করে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা হবে প্রত্যেকে নেওয়ার চেষ্টা করবে। আশা করছি এটা অনেক তোমাদের জন্য হেল্পফুল হবে এবং এন্ডে তোমরা জানিও এই ক্লাসটা কেমন লাগছে। ঠিক আছে। কোন রাজ্যে ধর্মীয় যাত্রা নামে থিয়েটার উৎসব শুরু হয়েছে? সঠিক উত্তর উড়িষ্যা হয়ে যাবে। উড়িষ্যার গভর্নর গণেশীলাল, ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর এবং চিফ মিনিস্টার হচ্ছে নবীন পটনায়ক। ঠিক আছে। ধনুযাত্রা হলো 11 দিন ব্যাপী একটা বার্ষিক অনুষ্ঠান যা উড়িষ্যার বারগড়ে 2 বছর পর আবার শুরু হলো। ঠিক আছে, 2 বছর পর আবার শুরু হয়েছে। এটা ধর্মীয় যাত্রা নয়, এটা হয়ে যাবে ধনুযাত্রা। ঠিক আছে, ধনু যাত্রা হয়ে যাবে সঠিক মানে এই প্রশ্নটা। তো ধনুযাত্রা নামে থিয়েটার কোন রাজ্যে শুরু হয়েছে? মাথায় রাখবে উড়িষ্যাতে। ঠিক আছে। এবং এটা এশিয়ার বৃহত্তম এটা হচ্ছে বৃহত্তম ওপেন থিয়েটার উৎসব। ওকে। এবং মাথায় রাখতে হবে এটি একটি উন্মুক্ত থিয়েটার উৎসব যা 5 বর্গ কিলোমিটারের বেশি বিস্তৃত এলাকা জুড়ে অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্নে চলে যাব। ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম কারাগারগুলোকে সংশোধন কেন্দ্র হিসাবে নাম করার সিদ্ধান্ত নিয়েছেন? ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। তো কারাগার যেটা, সেটা মূলত কিন্তু মানুষের যে চরিত্রের সংশোধনাগার, তাই না? তো এই নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি কোন রাজ্য? মাথায় রাখতে হবে অরুণাচল প্রদেশ। ঠিক আছে। এবার দেখো, গভর্নর অফ অরুণাচল প্রদেশ বিডি মিশ্রা এবং চিফ মিনিস্টার অফ অরুণাচল প্রদেশ শ্রী পেমা খান্ডু এবং ক্যাপিটাল হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ কোথায়? ইটানগর। ক্লিয়ার। পরবর্তী প্রশ্নে চলে যাব। সম্প্রতি আইডিবিআই ব্যাংক সুরেশ খাতানহারকে কয় বছরের জন্য ডেপুটি এমডি হিসাবে পুনরায় নিযুক্ত করেছেন বা রিঅ্যাপয়েন্টেড করেছেন? মাথায় রাখতে হবে 1 বছরের জন্য। ঠিক আছে। দেখো, দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ আইডিবিআই ব্যাংক লিমিটেড রিঅ্যাপয়েন্টেড এনাকে সুরেশ খাতানহারকে অ্যাজ দ্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বা ডিএমডি।
ঠিক আছে, অফ আইডিবিআই ব্যাংক ফর 1 ইয়ার উইথ এফেক্ট ফ্রম 15ই জানুয়ারি 2023। এই যে সামনে 15ই জানুয়ারি আসছে, এই 15ই জানুয়ারি থেকে তিনি কিন্তু তার পদে বহাল হবেন। ঠিক আছে, এবার দেখো সুরেশ খাতানহার জয়েন্ট আইডিবিআই ইন 1997, 1997-তে তিনি এই ব্যাংকের সঙ্গে যুক্ত হন। হি জয়েন্ট আইডিবিআই ব্যাংক অ্যাজ আ সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার হিসাবে তিনি আইডিবিআই ব্যাংকে 1997-তে যুক্ত হয়েছিলেন। এখানে দেখো অন 15th জানুয়ারি 2020 দ্য আইডিবিআই ব্যাংক বোর্ড অ্যাপয়েন্টেড সুরেশ খাতানহার অ্যাজ ডিএমডি ফর আ 3 ইয়ার টার্ম। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। খেলো ইন্ডিয়া যুব গেমস, কি বললাম, খেলো ইন্ডিয়া যুব গেমস 2022 অনুষ্ঠিত হবে নিম্নের কোন রাজ্যে? মাথায় রাখতে হবে, সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। এবং আমরা দেখে নেব মধ্যপ্রদেশ সম্পর্কে। মধ্যপ্রদেশ উইল হোস্ট দ্য 5th খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022। ঠিক আছে, 25তম। দ্য গেমস উইল বি প্লেসড ফ্রম জানুয়ারি 31st টু ফেব্রুয়ারি 11th 2023। এবং মধ্যপ্রদেশের রাজধানী যদি বলা হয় ভোপাল এবং মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। লোকায়ুক্ত বিল পাশ করা প্রথম রাজ্য হলো কোনটি? এই যে লোকায়ুক্ত বিল, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই লোকায়ুক্ত বিল পাশ করা প্রথম রাজ্য কোনটি? মাথায় রাখতে হবে মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো লোকায়ুক্ত এই যে বিল যে পাশ করা হয়েছে এর জন্য একটা কমিটির প্রয়োজন। তো এই কমিটিতে মাথায় রাখবে লোকায়ুক্তর চেয়ারপারসন অবশ্যই একজন বর্তমান বা প্রাক্তন হতে হবে এই সেক্টরগুলোতে, তবেই সে লোকায়ুক্তর চেয়ারপারসন হিসাবে আসতে পারবেন। মানে লোকায়ুক্ত চেয়ারপারসন হতে গেলে এই যোগ্যতাবলীগুলো তার থাকতে হবে। যেরকম হাইকোর্টের প্রধান বিচারপতি হতে গেলে কি কি যোগ্যতা লাগে, ঠিক আছে, রাষ্ট্রপতি হতে গেলে কি কি যোগ্যতা লাগে, এরকম আছে না, পড়েছো না? ঠিক সেরকম দেখো তাকে অবশ্যই বর্তমান বা প্রাক্তন একটি হাইকোর্টের প্রধান বিচারপতি হতে হবে, অথবা সুপ্রিম কোর্টের বিচারপতি হলেও হবে, অথবা বোম্বে হাইকোর্টের বিচারপতি হতে হবে। এছাড়াও আরও 4 জন সদস্য থাকতে পারে, যাদের মধ্যে 2 জনকে বিচারিক সদস্য হতে হবে। এবং এই যে 2 জন বিচারিক সদস্য থাকবেন, এখানে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে যারা হাইকোর্টের বিচারপতি হবে তাদেরকে, ঠিক আছে, বা সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবেন তাদেরকে কিন্তু এই দুজনের মধ্যে তাদেরকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে। পরবর্তীতে চলে যাব আমরা, এখানে একটু ডিটেলস চলে গেল। এই বিলটি লোকায়ুক্ত মহারাষ্ট্র রাজ্য প্রতিষ্ঠা করে। লোকায়ুক্ত চেয়ারপারসন এবং সদস্যদের একটি নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্যপাল নিযুক্ত করেন। ঠিক আছে, এনাদেরকে কে নিযুক্ত করেন? রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, কিন গ্যাং কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত হলেন? বলো দেখি। সারা সপ্তাহ জুড়ে তোমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন সোর্স থেকে তোমরা স্টাডি করে থাকো, তো সেখানে উইকলি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পাচ্ছ, সেখানে নিজেকে একবার যাচাই করে নেবে যে সারা সপ্তাহ যে আমি পড়ছি, ঠিক আছে, সেটা যাচ্ছে কোথায়, বা সেটা কি আদেও আমি কি সেখান থেকে কিছু আউটপুট পাচ্ছি, সেটা তোমরা কিন্তু এই ক্লাসটির মাধ্যমে যাচাই করে নিতে পারবে। তো এই প্রশ্নগুলো পারার সাথে সাথে তুমি যদি অ্যাকুরেন্সি একেবারে 10টার মধ্যে যদি 8টাও ঠিক বলতে পারো, তাহলে ভাববে যে না সবকিছু ঠিকঠাকভাবে চলছে। ঠিক আছে, আর যদি তার থেকে কমে যায়, তোমার এখনো অনেক কিন্তু স্টাডি বাড়াতে হবে। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে চীন, হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, মাথায় রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বর্তমানে কিন গ্যাং। এবং এই যে কিন গ্যাং, সিং চ্যাং, এই নামগুলো দিলেই তো এখানে কমন সেন্স চীনে চলে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, এর আগে এই পদে নিযুক্ত ছিলেন ওয়াং ই। ঠিক আছে, চীনের রাজধানী বেইজিং, মানে এদের অনেশ্বর থাকাটা মাস্ট, বুঝতে পারছো? জনসংখ্যার দিক থেকে বৃহত্তম শহর হচ্ছে সাংহাই। দেখেছো, সব কটায় থাকবেই, মানে এটা ওদের নাম রাখার জন্য মানে একটা বেসিক মানে ম্যান্ডেটরি বিষয়। সম্প্রতি কোন
আইআইটি সম্প্রতি আর্টিফিশিয়াল হার্ট বা কৃত্রিম হৃৎপিণ্ড তৈরি করেছে। আইআইটি কানপুর, খড়গপুর, দিল্লি নাকি নান অফ দিস? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আইআইটি কানপুর ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের যে হার্ট, এই যে হার্টের যে কাজ, সেই কাজের ঠিক অবিকল যান্ত্রিকভাবে তৈরি করা হয়েছে আইআইটি কানপুরের একটা বোর্ড। ঠিক আছে, তোমরা এখানে দেখলে বুঝতে পারবে আইআইটি কানপুর ইজ রেডি উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট বা কৃত্রিম হৃদয় তারা তৈরি করেছে। অ্যাট উড বি আ গ্রেট হেল্প টু পিপল উইথ অ্যাকুয়ার কার্ডিক প্রবলেম, যাদের হৃদরোগজনিত বিভিন্ন সমস্যা আছে সেগুলোকে সলভ করার জন্য এই একটা হার্ট বা হৃৎপিণ্ড তারা কিন্তু তৈরি করেছে আর্টিফিশিয়াল। ঠিক আছে, কিন্তু এই হৃৎপিণ্ডের কিন্তু কোনো মায়া দয়া থাকবে না, জাস্ট কাজটাই করবে। বুঝতে পারছো? আচ্ছা, দ্য এফোর্ট অফ দ্য টার্ম অফ 10 ডেভেলপার্স ছিল, এটা করার জন্য 10 জন ডেভেলপার্স ছিলেন, ইনক্লুডিং কার্ডিওলজিস্ট ফ্রম অ্যাক্রস দ্য নেশন, বিভিন্ন মানে জাতীয় লেভেলের বিভিন্ন ধরনের বিভিন্ন কার্ডিওলজিস্ট বা হার্ট স্পেশালিস্ট তারা সেখানে ছিলেন। অ্যান্ড রেজাল্টেড ইন অ্যান অ্যাডভান্স প্রোটোটাইপ অফ লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস এলভিএডি অর অ্যান আর্টিফিশিয়াল হার্ট তারা কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছেন, যেটা মানুষের হৃদরোগের যে বিভিন্ন ধরনের প্রবলেমে মানুষ যারা ভোগেন তাদেরকে অনেক অংশে সহায়তা করবে বলে তারা মনে করছেন। পরবর্তীতে চলে যাব, কোন রাজ্য সরকার নীলগিরি তাহর প্রজেক্ট চালু করলো? সঠিক উত্তর তামিলনাড়ু। এখানে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, সম্প্রতি নিম্নের কোথায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর স্পোর্টস সায়েন্স সেন্টারের উদ্বোধন করলেন? সঠিক উত্তর কি হবে? কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার। ইউনিয়ন মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স এলআই অ্যান্ড স্পোর্টস অনুরাগ সিং ঠাকুর ইনাগুরেটেড মানে কি বলেছিলাম? উদ্বোধন। ঠিক আছে, দ্য স্পোর্টস সায়েন্স সেন্ট্রেন ইউডিইউপিআই। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? তো এখান থেকে তাহলে কি সম্প্রতি নিম্নের এই যে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তিনি স্পোর্টস সায়েন্স সেন্টারের উদ্বোধন করেছেন বা ইনাগুরেটেড করেছেন। ঠিক আছে, রাজধানী কোথায়? বেঙ্গালুরু। আচ্ছা, রাজ্যপালকে? থাওয়ারচাঁদ গেহলট এবং মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ওকে, আধুনিক ভারতের প্রথম মহিলা শিক্ষক সাবিত্রী বাই। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটা মাথায় রাখবে। আধুনিক ভারতের প্রথম মহিলা শিক্ষক সাবিত্রী বাই ফুলের জন্মবার্ষিকী কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 3 জানুয়ারি ইজ দ্য রাইট অ্যান্সার। সাবিত্রীবাই ফুলে হলেন একজন ভারতীয় সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং মহারাষ্ট্রের কবি। ঠিক আছে, দেখো এখানে কি বলা হয়েছে? আধুনিক ভারতের প্রথম মহিলা শিক্ষক। ঠিক আছে, আধুনিক ভারতের প্রথম মহিলা শিক্ষক। পরবর্তী শিক্ষক সংক্রান্ত আরেকটা প্রশ্ন আসবে, যিনিও কিন্তু প্রথম মহিলা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এমডি অ্যান্ড সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? অজয় কুমার শ্রীবাস্তব, যিনি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন। ক্লিয়ার? দেখো আমরা এখানে বিভিন্ন ব্যাংকের নাম এবং তার সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজিং ডিরেক্টর বা এখানে ফাউন্ডার বা প্রধানের নামগুলো এখানে পাবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে আছেন কে? শ্রী দীনেশ কুমার খারা। এলাহাবাদ ব্যাংক এসএস মল্লিকার্জুন রাও। অন্ধ্র ব্যাংক এটা হচ্ছে যে প্যাকেরিসামি এবং ব্যাংক অফ বরোদা হাসমুখ আধিয়া, এটা হচ্ছেন চেয়ারম্যান এবং সঞ্জীব চাড্ডা ইনি হচ্ছেন এমডি অ্যান্ড সিইও। এবং ব্যাংক অফ ইন্ডিয়া এখানে রয়েছেন অতনু কুমার দাস। তো এই যে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা প্রশ্ন হলো, এমন কোনো কথা নেই যে এই প্রশ্ন থেকেই তোমাকে প্রশ্ন হবে। এর যে ডিটেলসগুলো ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু কোশ্চেন হতে পারে। সুতরাং ডিটেলসগুলো কিন্তু অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে।
দেখো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এটা সদর দপ্তর, এই যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক যেটা নিয়ে আমরা এখন আলোচনা করলাম, এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? চেন্নাইতে অবস্থিত। প্রতিষ্ঠা সাল কত? 10 ফেব্রুয়ারি 1997। এবং এদের যে ট্যাগলাইন রয়েছে সেটা হচ্ছে গুড পিপল টু গ্রো উইথ, গুড পিপল টু গ্রো উইথ। ঠিক আছে, আমাদেরও চারপাশে এমন ধরনের বন্ধু রাখতে হবে বা এমন ধরনের মানুষের সাথে ওঠা বসা করতে হবে যারা তুমি উপরে উঠলে পা ধরে টানবে না, তোমাকে আরো পারলে ঠেলে উপরে তুলতে সাহায্য করবে। ঠিক আছে, তো সেই ট্যাগলাইন যে গুড পিপল টু গ্রো উইথ, সবাই একসঙ্গে ভালো মানুষের সঙ্গে থেকে আমরা সকলে কিন্তু গ্রো করব, এটাই হচ্ছে তাদের ট্যাগলাইন। কাদের কথা বললাম? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। পরবর্তী প্রশ্নে চলে যাব, কোন রাজ্য সরকার অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমে ভারতের প্রথম নারী মুসলিম শিক্ষক ফতিমা শেখের অবদান বিষয়ে পাঠ চালু করলেন? একটু আগেই আমি ওই প্রথম শিক্ষিকার কথা আলোচনা করার সময় যেটা বললাম। তো কোন রাজ্য সরকার অষ্টম শ্রেণী, বেসিক্যালি 8 বইতে কি করা হয়েছে? ভারতের যে প্রথম নারী মুসলিম শিক্ষক ফতিমা শেখের অবদান বিষয়ে তাদের পাঠ চালু করলো। সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। ফতিমা শেখ হলেন ভারতের প্রথম মুসলিম মহিলা শিক্ষক। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ভারতের প্রথম মুসলিম মহিলা শিক্ষকের নাম কি? মাথায় রাখতে হবে ফতিমা শেখ, বেসিক্যালি শিক্ষিকা। ফতিমা শেখ ছিলেন মিয়া উসমান শেখের বোন। এবং এই যে অন্ধ্রপ্রদেশ, এর ক্যাপিটাল হচ্ছে অমরাবতী, আর গভর্নর বিশ্বভূষণ হরিচন্দন এবং চিফ মিনিস্টার ওয়াইএস জগনমোহন রেড্ডি। পরবর্তীতে চলে যাব, সম্প্রতি বেঞ্জামিন নেতানিয়াহ কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ইসরায়েল ইজ দ্য রাইট অ্যান্সার, এই যে পার্সনটি। এবং এখান থেকে তোমরা পরবর্তী প্রশ্ন দেখো যে নিম্নের কে সম্প্রতি বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স, ঠিক আছে, বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য প্রহরী নামক একটা অ্যাপস চালু করেছেন। এই যে একটা অ্যাপস বা অ্যাপ্লিকেশন চালু করেছেন কি নামে? প্রহরী নামে। কে চালু করেছেন? নরেন্দ্র মোদী, অমিত শাহ, পীয়ূষ গোয়েল, নাকি উপরের কেউই নন? সঠিক উত্তর অমিত শাহ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? ইউনিয়ন হোম অ্যান্ড কর্পোরেশন মিনিস্টার অমিত শাহ লঞ্চ দ্য মোবাইল অ্যাপ প্রহরী অ্যান্ড ম্যানুয়াল অফ বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ ইন নিউ দিল্লি। পরবর্তীতে চলে যাব 23 নম্বর ডেটায়। আমরা কি বলা হচ্ছে? ভারতের 78তম গ্র্যান্ড মাস্টার কে হলেন? ঠিক আছে, ভারতের 78তম গ্র্যান্ড মাস্টার। আমরা জানি গ্র্যান্ড মাস্টার কোন খেলায় হয়ে থাকে? দাবা খেলায়। দাবা খেলার সর্বপ্রথম গ্র্যান্ড মাস্টার আমরা কাকে বলবো? বলো। বিশ্বনাথন আনন্দকে। এবার দেখো 78তম 78তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন কিন্তু কৌস্তভ চ্যাটার্জি। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ বিশ্বনাথন আনন্দ যে বছর প্রথম তিনি গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন সেই বছরটা কত ছিল? 1988। তিনি কোথা থেকে বিলং করেন? তামিলনাড়ু থেকে। এবং আমরা প্রথম দুটো 1988 পরে 1991, এটা হচ্ছে ফার্স্ট টু, ঠিক আছে, এই দুটো রেখেছি। এটা হচ্ছে বিশ্বনাথন আনন্দ, তিনি গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন। তারপর হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে দিব্যেন্দু বড়ুয়া। এবং লাস্টের 4 বছরের আপডেট আমরা যদি রাখি তাহলে কি হবে? এরকম লম্বা তো লিস্ট আছে। 78তম, সম্প্রতি 79তম কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো লাস্টের 4টে যদি দেখো, ভারত সুব্রমণিয়াম তামিলনাড়ু থেকে 2022, রাহুল শ্রীবাস্তব তেলেঙ্গানা থেকে 2022, প্রণব ভি ইনিও কিন্তু তামিলনাড়ু থেকে 2022, 3টে হলো। ঠিক আছে, এবং কৌস্তভ চ্যাটার্জি পশ্চিমবঙ্গ থেকে 2023। কৌস্তভ চ্যাটার্জি তাহলে কোথা থেকে? আমাদেরই পশ্চিমবঙ্গ থেকে। এই যে হচ্ছে কৌস্তভ চ্যাটার্জি, যিনি কিন্তু গ্র্যান্ড মাস্টার হয়েছেন কততম? 78তম। ঠিক আছে, মাথায় রাখবে। পরবর্তীতে চলে যাব, সম্প্রতি কোন দেশ ইউরোকে তার মুদ্রা হিসাবে গ্রহণ করেছেন? বিভিন্ন দেশের কারেন্সি, তাই না? বিভিন্ন দেশের কারেন্সি হয়ে থাকে। তো সেই কারেন্সি, এই যে ইউরো, এই ইউরোকে তার মুদ্রা হিসেবে গ্রহণ করেছেন ক্রোয়েশিয়া। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফর ইউর আপকামিং এক্সামিনেশনস, রাইট?
তো প্রত্যেকে এটা মাথায় রাখবে যে ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব এবং সম্প্রতি ইউরোকে তারা মুদ্রা হিসাবে গ্রহণ করেছে, ঠিক আছে। এবং ক্রোয়েশিয়া এটা এই যে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করার পরে তারা ইউরোপীয় ইউনিয়নের 20তম সদস্য রাষ্ট্রে পরিণত হয়েছে। কততম? 20th বা 20তম সদস্য রাষ্ট্রে পরিণত হয়েছে। কোন ঘটনার ফলে? ইউরোকে তাদের মুদ্রা বা কারেন্সি হিসাবে গ্রহণ করার পরে। মাথায় রাখতে হবে 1994 সালের 30শে মে থেকে 2022 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ক্রোয়েশিয়ার মুদ্রা ছিল কুনা। প্রশ্ন আসতে পারে তাহলে এই যে ইউরো, এই ইউরোর আগে তাহলে এদের কারেন্সি কি ছিল? মাথায় রাখতে হবে সেটা ছিল কুনা, ঠিক আছে। ওকে, মানে সে জিতলার টঙ্কার মতো, বুঝতে পারছো আমার কথা? কি তোমরা মানে বুঝতে পারছো? যেমন ভাবে যে বোঝাচ্ছি বা মানে আমি স্লাইডগুলো গো থ্রু করছি, বুঝতে পারছো নাকি হেডলাইটের উপর দিয়ে যাচ্ছে? বলো, যদি বুঝতে পেরে থাকো প্রত্যেকে নিচে দেখো লাইক বলে একটা অপশন আছে, প্রত্যেকে লাইক করে দেবে। আর সাবস্ক্রাইব করা আছে কিনা একবার দেখে নাও, প্রত্যেকে অবশ্যই নিচে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব। মৈথিলি ঠাকুর, ইনি হচ্ছেন একজন সিঙ্গার যার গান প্রায়শই আমরা শুনে থাকি, আমি বেসিক্যালি অনেক শুনি। তো নিম্নের কোন রাজ্যের আইকন হিসাবে নিযুক্ত করলেন? সঠিক উত্তর হয়ে যাবে বিহার। সম্প্রতি দেখবে যে ভোট সিস্টেম, এখানে দেখবে বিভিন্ন সেলিব্রিটি বা সেলেব যারা পার্সোনালিটি রয়েছে তাদেরকে দিয়ে প্রমোটিং করা হচ্ছে, ঠিক আছে। তো ঠিক সেরকম ভাবে বিহারের যে সরকার, ঠিক আছে, নির্বাচন কমিশন, তারা মৈথিলি ঠাকুরকে তাদের রাজ্যের স্টেট আইকন হিসাবে নিযুক্ত করেছেন, ঠিক আছে। ছবিটা দেখতে পাচ্ছ, আমি এনার কথা বলছিলাম এতক্ষণ, একেবারে বাচ্চা বয়সী একটা মেয়ে যে অসাধারণ গান গায়, ঠিক আছে। ইলেকশন কমিশন অ্যাপয়েন্টেড মৈথিলি ঠাকুর অ্যাজ বিহার স্টেট আইকন, ঠিক আছে। দ্য সিঙ্গার উইল ক্রিয়েটেড অ্যাওয়ারনেস অ্যামং দ্য ভোটার্স অফ দ্য পার্টিসিপেশন ইন দ্য ইলেকট্রাল প্রসেস, ঠিক আছে, অ্যাওয়ারনেস করার জন্য, জাস্ট ভোটের প্রচারের জন্য। ক্লিয়ার? তারপরে দেখো ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং কোশ্চেন, যেটা হচ্ছে বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? ঠিক আছে, ব্রেইল অ্যাকচুয়ালি বিষয়টা কি? ব্রেইল হচ্ছে যারা অন্ধ মানুষ, আমি যেমন চোখে দেখতে পাচ্ছি, তারপরে তোমাদেরকে পড়াচ্ছি, তোমরাও চোখে দেখতে পাচ্ছ, তারপরে এটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তোমরা রপ্ত করছো। যারা অন্ধ তাদের কাছে এই সুযোগটা নেই, তাদের কাছে একটা মানে সেন্স রয়েছে কি, টাচ সেন্স, ঠিক আছে, স্পর্শ যে অনুভূতি, সেটা কিন্তু তারা অন্ধ হলেই চলে যায় না, সেটা কিন্তু তাদের বহাল থাকে বা মানে সজাগ থাকে, তারা খুব সেন্সেবল হয়, ঠিক আছে। তো লুই ব্রেইল কি করলেন? এই যে অন্ধ মানুষ লাখো কোটি, সারা বিশ্বের লাখো কোটি অন্ধ মানুষের জন্য তাদের আশার আলো বা তাদের জীবনের শিক্ষার আলো পৌঁছে দিতে পেরেছিলেন এই 6টা ডটের মাধ্যমে, যেটা কিন্তু ব্রেইল নামে পরিচিত, ঠিক আছে। এই যে দেখো ওয়ার্ল্ড ব্রেইল ডে, তোমরা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে, এই যে ওয়ার্ল্ড ব্রেইল ডে, আমরা জানি যে ডাব্লিউ মানে হচ্ছে এরকম একটা লেখা দেখতে পাচ্ছি, কিন্তু যারা ব্রেইল তারা দেখবে এই যে দেখো 3টে ডট প্লাস এই এখানে একটা ডট, এটাকে ডাব্লিউ বলে জানে তারা, বুঝতে পারছো, এটাকে তারা ডাব্লিউ বলে জানে। যদি এই ধারের 3টে ডট হয় আর এই 3টে ডট ব্ল্যাঙ্ক থাকে, তাহলে এটা হয়ে যাবে কি এল। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এই যে ব্রেইল ডে, এখানে কিন্তু এই ব্রেইল ভাষায় লেখা রয়েছে, ব্রেইল ভাষাতেই কিন্তু লেখা রয়েছে, তার নিচে কিন্তু ইংলিশে লেখা রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে এল দেখো 3টে ডট, আবার যদি এলে আসি দেখো 3টে ডট, বুঝতে পারছো। এই যে দেখো এ দেখো একদম উপরের কোনায় একটা ডট, আবার যদি এতে আসি দেখো উপরের কোনায় একটা ডট। তো ঠিক এটা হচ্ছে ব্রেইলদের ভাষা, ব্রেইলদের এ থেকে জেড পর্যন্ত আছে, তারা হাত বুলিয়ে বুলিয়ে না ঠিক আইডিয়া করে নিতে পারে যেটা কোন অক্ষর, তাদের এটার সঙ্গে তাদের মেমোরি কানেক্টেড থাকে। তো এটাই হচ্ছে ব্রেইল সিস্টেম। এই বিশ্ব ব্রেইল দিবস কিন্তু পালিত হয় 4th জানুয়ারি, মাথায় রাখবে। কেন 4th জানুয়ারিটাকে করা হয়? কারণ এই দিন লুইস ব্রেইল তার জন্মদিন ছিল, ঠিক আছে। দেখো ব্রেইলস গিফট টু দ্য ওয়ার্ল্ড, বিশ্বের কাছে একটা গিফট দিয়েছে, দ্য ব্রাইটেন্ড দ্য লাইভস অফ মিলিয়ন অফ পিপলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের কোটি কোটি মানুষের জীবনকে আলোকিত করতে সাহায্য করেছেন এই লুইস ব্রেইল।
যার জন্মদিন অনুসারে 4th জানুয়ারি দিনটাকে আমরা ব্রেইল দিবস হিসেবে পালন করে থাকি। ক্লিয়ার? 27 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, 2023 সালের ডিসেম্বরের মধ্যে কোন শহরে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা চালু হতে পারে? 2023 সালে বাংলাদেশ মেট্রো চালু করেছে, ঠিক আছে, কি মানে মাটির নিচে। আর আমাদের দেশে মেট্রো তো অনেক আগে থেকেই রয়েছে। আমাদের এবার কি করা হচ্ছে, এটা হচ্ছে আন্ডার ওয়াটার, জলের নিচ দিয়ে মেট্রো যাবে। এটা বেসিক্যালি আমাদের যে হুগলি নদী যেটা রয়েছে, ঠিক আছে, সেই নদীর উপর দিয়ে ট্যানেল করে এই মেট্রোটা করার ইনিশিয়েটিভ বা এই উদ্যোগটা নেওয়া হচ্ছে বা এটা পরিকল্পনা চলছে, ঠিক আছে। এটা কিন্তু কলকাতা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা CR7, এখানে অনেকে ফ্যান রয়েছে, ঠিক আছে। তো এই যে CR7 সম্প্রতি কোন ক্লাবে যুক্ত হয়েছেন? ম্যানচেস্টার ইউনাইটেড, আল নাসের, আল সাবাব নাকি জুভেন্টাস? মাথায় রাখবে আল নাসের ইজ দ্য রাইট অ্যান্সার। রোনাল্ডো নিজেই বলেছেন যে আমি অনেক ক্লাব আমাকে হাত বাড়িয়েছে আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমি আল নাসেরে যুক্ত হয়েছি। এই যে আল আল কথার অর্থ হচ্ছে আরবিয়ান একটা ক্লাব, বুঝতে পারছো তো, ঠিক আছে। তো এই যে আল নাসের, ঠিক আছে, তো এই আল নাসেরে কিন্তু যুক্ত হয়েছে, যে শুধুমাত্র ফুটবল নয়, ফুটবলের সাথে সাথে দেশের কথা ভেবেও তিনি কিন্তু আল নাসেরের সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, মাথায় রাখবে আল নাসের ফাউন্ডেড হয়েছিল 24শে অক্টোবর 1955, আজ থেকে 67 বছর আগে। ফাউন্ডার্স হচ্ছে আল নাসেরের জেইদ আল জাবা এবং হুসেইন আল জাবা, ঠিক আছে। আল নাসের এই ক্লাবে কিন্তু CR7 বর্তমানে এই ক্লাবের হয়ে এবার খেলবেন। ক্লিয়ার? পরবর্তীতে চলে যাব, নিম্নের কাকে প্রথম মহিলা সেনা হিসাবে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে মোতায়েন করা হলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ক্যাপ্টেন শিবা চৌহান, সীমা রাও, অভিলাষা বারাক নাকি উপরের কেউই নন? সঠিক উত্তর ক্যাপ্টেন শিবা চৌহান। সিয়াচেন হচ্ছে এমন একটা জায়গা যেখানে পুরো বরফে আবৃত থাকে এবং সেই জায়গায় যদি একটা মানুষ না নড়ে দাঁড়িয়ে থাকে তো সেই মানুষটা একদিনে পুরোটাই ডুবে যাবে বরফের মধ্যে, এত পরিমাণ বরফ সেখানে পড়ে, ঠিক আছে। তো সেই সিয়াচেনে কিন্তু প্রথম মহিলা সেনা হিসাবে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র এখানে কিন্তু এই শিবা চৌহানকে অ্যাপয়েন্টেড করা হয়েছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 15,600 ফুট উচ্চতা এই সিয়াচেনের কুমার পোস্টে, ঠিক আছে। এবং মাথায় রাখবে ক্যাপ্টেন শিবা রাজস্থানের উদয়পুরের বাসিন্দা। রাজস্থানের কোথায় বাসিন্দা? উদয়পুরের বাসিন্দা, ঠিক আছে। এবং 2021 সালে ভারতীয় সেনার ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টের সদস্য হন এই ক্যাপ্টেন শিবা চৌহান, ঠিক আছে। আচ্ছা, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ কোথায় সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? সঠিক উত্তর কর্ণাটক। কেন্দ্রীয় গোয়েন্দা প্রশিক্ষণ, ঠিক আছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, যেটার ভিত্তিপ্রস্তর স্থাপিত করেছেন কোথায়? কর্ণাটকে। ওকে, সেটা এখানে বলা রয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাব, কোন বছরটিকে আন্তর্জাতিক মিলেট ইয়ার বা আন্তর্জাতিক বাজরা বর্ষ হিসাবে উদযাপনের কথা ঘোষণা করা হয়েছে? সেটা কোনোটাই নয়, এবছর অর্থাৎ কারেন্ট ইয়ার 2023, ঠিক আছে। সুতরাং 2023 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আন্তর্জাতিক মিলেট ইয়ার মাথায় রাখবে, এটা 23 হবে। পরবর্তী প্রশ্নে চলে যাবে, এই দেখো, দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি হ্যাজ ডিক্লেয়ার্ড দ্য ইয়ার 2023 ইন্টারন্যাশনাল ইয়ার্স অফ মিলেট। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের পক্ষ থেকে এটা করা হবে, যার সদর দপ্তর রোম, ইতালিতে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে কোন রাজ্য সরকার রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের SFSS সুবিধাভোগীদের প্রতি মাসে 1 বছরের জন্য বিনামূল্যে 5 কেজি চাল সরবরাহ করার ঘোষণা করলেন? সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা, ঠিক আছে। অনলাইনে কখনো এই SFSS মেরে দেখবে, এই SFSS বেনিফিশিয়ারির কার্ড বিভিন্ন পাওয়া যাচ্ছে, ঠিক আছে। মানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। মানে কি ইনিশিয়েটিভটা? বেসিক্যালি যে আমাদের এখানে যেরকম রেশনে চাল দেয় ঠিক সেরকম ভাবে প্রত্যেক মাসে বিনামূল্যে 5 কেজি চাল দেওয়া হবে এবং এটা 12 মাস চলবে, 1 বছরের জন্য, ঠিক আছে।
5×60 কিলো চার প্রত্যেকটা হোল্ডার পাবেন। ঠিক আছে, তো এটা প্রত্যেকে বুঝতে পারলে বিষয়টা। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ভারতের নির্বাচন কমিশন কোন রাজ্যে সম্প্রতি মিশন 929 শুরু করেছে? এই যে মিশন 929, একটু আগে আমি যখন মিথিলা ঠাকুরের কথা বলছিলাম, এটা বেসিক্যালি কিসের জন্য? ভোট প্রচারের জন্য। তো যে মিশন 929 ইজ বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে যাতে ম্যাক্সিমাম ভোটার্সরা তারা ভোট দিতে পারে। ঠিক আছে, সেই প্রকল্প। ঠিক আছে, তো সেটা কোন রাজ্য চালু করেছে? এটা হচ্ছে ত্রিপুরা। ঠিক আছে, মাথায় রাখবে। দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ স্টার্টেড মিশন 929 ইন ত্রিপুরা। ওকে, মাথায় রাখবে ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। পরবর্তী প্রশ্নে চলে যাব 34 নম্বর। সম্প্রতি 1 জানুয়ারি 2023 সালে ডিআরডিও কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো? সঠিক উত্তর হয়ে যাবে 65তম। এবার দেখো, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইজ দ্য ফুল ফর্ম অফ ডিআরডিও অ্যান্ড এটা ফর্মড হয়েছিল 1958-এ, 65 বছর আগে। হেডকোয়ার্টার হচ্ছে ডিআরডিও ভবন, যেটা নিউ দিল্লিতে অবস্থিত। এদের যে মোটো, এদের মোটোটা কি? স্ট্রেংথ অরিজিন ইজ ইন সায়েন্স। স্ট্রেংথ অরিজিন ইজ ইন সায়েন্স। চেয়ারম্যান ডিআরডিওর কে? ডক্টর সমীর ভি কামত। ঠিক আছে, ইনি হচ্ছেন ডিআরডিওর প্রেজেন্ট চেয়ারম্যান। প্রত্যেকটা ডিটেলস কিন্তু ডিআর ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সাম। সুতরাং যেখানেই তুমি একটু অন্যমনস্ক হবে, সেই জায়গা থেকেই প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, আর একটা নম্বর তোমার কি জীবনে অনেকটা হেরফেরে পৌঁছে দিতে পারে। তুমি যদি একটা লম্বা যদি একটা বাঁশ থাকে বা লম্বা কোনো একটা লাঠিকে তুমি গোড়ায় যদি এইটুকু ঘোরাও, সেটা দেখবে ঠিক এতটা এন্ড অফ দ্য ডেতে গিয়ে এতটা বিস্তরে পরিণত হবে। সুতরাং একেবারে গোড়ায় যাকে বলা হয় গলদ, তুমি যদি পড়ার সময় সামান্য এইটুকু তোমার ডিসব্যালেন্স হয়ে যায়, তো সেটা এন্ড অফ দ্য ডেতে গিয়ে দেখবে এতটা হয়ে গেছে। বুঝতে পারছো? কারণ আমাদের পথটা কিন্তু অনেকটা লম্বা, স্বপ্নটা কিন্তু অনেকটা বড়। সুতরাং সেই জন্য প্রত্যেকে অবশ্যই খুব মনোযোগ সহকারে পেন অ্যান্ড পেপার সঙ্গে রেখে প্রত্যেক রবিবার এই যে ক্লাসটা আমরা তোমাদের জন্য প্রোভাইড করব, সপ্তাহে তো বেশি দিন না, একদিন যে ক ঘন্টার ক্লাস হবে প্রত্যেকে দেখবে। ঠিক আছে, আমি ডিটেলসেই সেই জন্য পড়াচ্ছি। আমি হয়তো টাইম সেভ করার জন্য, তোমাদের টাইম সেভ করার জন্য আধ ঘন্টা বা আরও শর্ট টাইমে করাতে হতে পারতাম, কিন্তু তখন ওই সম্প্রতি যে ট্রেনটা চালু হয়েছে বন্দে ভারত, সেই স্পিডে গেলে তোমরা বুঝতে পারবে না। ক্লিয়ার? পরবর্তীতে চলে যাব আমরা 2023 সালের প্রথম 6 মাস কাউন্সিল অফ ইউরোপিয়ান ইউনিয়নের সভাপতিত্ব করবেন কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে সুইডেন ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন রাজ্যে সম্প্রতি সিওম সেতুর উদ্বোধন করলেন? কি সেতু? সিওম সেতুর উদ্বোধন করলেন। কে করলেন? প্রতিরক্ষা মন্ত্রী। সঠিক উত্তর অরুণাচল প্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো, মৌলিং ন্যাশনাল পার্ক রয়েছে, নামদাফা ন্যাশনাল পার্ক রয়েছে। অরুণাচল প্রদেশের আমরা যদি স্টেট নিয়ে কথা বলি, সেটা হয়ে যাবে রাজধানী হচ্ছে ইটানগর, মুখ্যমন্ত্রী হচ্ছে পেমা খান্ডু এবং রাজ্যপাল হচ্ছে বিডি মিশ্রা। ক্লিয়ার? ঠিক এরকম প্রত্যেকটা স্টেট যেমন সম্পর্কে গুরুত্বপূর্ণ, আমি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, নো ইয়োর স্টেট, ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট সম্পর্কে আমি একটা ডিটেলস ভিডিও তোমাদের দিয়েছিলাম। সব মেবি 30 মিনিট বা 28 মিনিটের মতো ক্লাস রয়েছে। তো যেখানে যেই ক্লাসটা দেখলে তুমি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা তোমার মুখস্থ হয়ে যাবে একটা সৈনিকের গল্পের মাধ্যমে, এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ সম্পর্কে মোটামুটি যে ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়ে সেই প্রশ্নগুলো কিন্তু আমি কভার করে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। যদি দেখে থাকো তুমি তো নিশ্চয়ই জানো ক্লাসটি কেমন। ক্লিয়ার? পরবর্তীতে চলে যাব আমরা, আর কিছুক্ষণ সময় নেব। 45টা মতো প্রশ্ন আছে, 37 নম্বর প্রশ্নে আছি। প্রথম G20 বৈঠক অনুষ্ঠিত হবে নিম্নের কোথায়? সঠিক উত্তর পুদুচেরি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, কোন দেশ সম্প্রতি হাইড্রোজেন চালিত H2O, ঠিক আছে, এই হাইড্রোজেন চালিত শহরে ট্রেন চালু
করার জন্য এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় দেশ হয়ে উঠেছে। সম্প্রতি কোন দেশ সম্প্রতি হাইড্রোজেন চালিত ট্রেন চালু করার জন্য এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় দেশ হয়ে উঠেছে? সঠিক উত্তর হয়ে যাবে চীন। ঠিক আছে, ওরা চোখে দেখতে পায় না কিন্তু ঠিক কাজগুলো বড় বড় করে দেয়, বুঝতে পেরেছো? চোখ ছোট হলে কি হবে। তো দেখো, চায়না বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি ইন এশিয়া অ্যান্ড সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড টু লঞ্চ হাইড্রোজেন পাওয়ার উরবান ট্রেনস। ঠিক আছে, এবং জার্মানি ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু ইন্ট্রোডিউস হাইড্রোজেন পাওয়ার ট্রেনস সেপ্টেম্বর 2022। ঠিক আছে, সেপ্টেম্বর 2022-এ এই জার্মানি করে দিয়েছিল। ঠিক আছে, জার্মানি হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। জার্মানি ফার্স্ট, চায়না সেকেন্ড। ঠিক আছে, এবার দেখো আমাদের ভারত হবে থার্ড। তারপর কি বলা হচ্ছে, বন্দে মেট্রো আফটার জার্মানি অ্যান্ড চায়না ইন্ডিয়া টু রোল আউট হাইড্রোজেন ট্রেন বাই ডিসেম্বর 2023। ঠিক আছে, ডিসেম্বর 2023-এ ইন্ডিয়ার একটা পরিকল্পনা আছে এই হাইড্রোজেন চালিত ট্রেন তৈরি চালু করার জন্য। ক্লিয়ার? এবার দেখো 39 নম্বর, সম্প্রতি প্রয়াত শ্যামল ঘোষ নিম্নের কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল। ফুটবলের সঙ্গে সম্প্রতি একজন প্রয়াত হয়েছে, তার নাম কি? পেলে হয়ে যাবে সঠিক উত্তর, ফুটবলের রাজা। ঠিক আছে, যাকে কি বলা হয়? কালো মানিক। বুঝতে পারছো? তো সেই ফুটবলের রাজাও কিন্তু প্রয়াত হয়েছেন এই 2022-এ। ঠিক আছে, এবং 2022-এ আর একজন প্রয়াত হয়েছেন ফুটবল সম্রাট, কে বলতো? মারাদোনা। ঠিক আছে, চলো পরবর্তীতে চলে যাব আমরা 40 নম্বর প্রশ্নে। সম্প্রতি কোন কোম্পানির সিইও পদ থেকে পদত্যাগ করলেন? ঠিক আছে, সঠিক উত্তর কি হয়ে যাবে? ভারত পে ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সুহেল সামির তিনি কিন্তু তার পদ থেকে পদত্যাগ করেছেন। হ্যাঁ, পরবর্তীতে চলে যাব আসামের সর্বোচ্চ বেসামরিক সম্মান আসাম বৈভব সম্মানে সম্মানিত হলেন কে? মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে এই স্লাইডে, আমি তোমাদের চাইলে আরো লটস মানে কারেন্ট অ্যাফেয়ার্স এই স্লাইডের মধ্যে অ্যাড করতে পারতাম, কিন্তু যেগুলো আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে এগুলো ভেরি ইম্পর্টেন্ট, সেইগুলোই কিন্তু তোমাদের জন্য এই ক্লাসে রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, সুতরাং প্রত্যেকটা প্রশ্ন খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো সেটা হয়ে যাবে সঠিক উত্তর ডক্টর তপন সাইকিয়া। আসামের 3টে সম্মানের কথা যদি আমরা বলি, একটা হয়ে যাবে, ফার্স্ট হচ্ছে আসাম বৈভব, সেকেন্ড হচ্ছে আসাম সৌরভ, এবং থার্ড হচ্ছে আসাম গৌরব। ঠিক আছে, সৌরভ আর গৌরব সেকেন্ড থার্ড, আর বৈভব হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, এই যে আসামের সর্বোচ্চ বেসামরিক সম্মান আসাম বৈভব, আর আসাম সৌরভ হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ, আর তৃতীয় সর্বোচ্চ হচ্ছে বেসামরিক পুরস্কার আসাম গৌরব। ঠিক আছে, এটাও পেতে চলেছেন 15 জন। পরবর্তী প্রশ্নে চলে যাব, সম্প্রতি কোন খেলোয়াড় ভারতের দ্রুততম বোলার হয়ে উঠেছেন? সঠিক উত্তর ওমরান মালিক, ফার্স্ট বোলার। ঠিক আছে, ওমরান মালিক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি20 স্পিড রাডারে 155 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টা গতিবেগে বল করে দ্রুততম ভারতীয় বোলার হয়েছেন। তিনি জসপ্রীত বুমরার রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছেন। বুমরার রেকর্ড ছিল 153.6 কিলোমিটার প্রতি ঘন্টা, তিনি 155 কিলোমিটার পার আওয়ারে বল করে ফার্স্ট বোলার হয়েছেন। কোথার? ইন্ডিয়া। ঠিক আছে, এই যে হচ্ছে ওমরান মালিকের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। ছবির সঙ্গে যখন রিলেট করে পড়বে না, মেমোরি ছবি স্টোর করে রাখতে পারে একটা লং টার্ম পর্যন্ত। ঠিক আছে, সেই জন্য তোমরা যদি বিদেশি পড়াশোনার যে রীতিনীতি দেখবে, সব সময় ছবি রিলেটেড করে পড়ানো হয়। ঠিক আছে, পরবর্তীতে চলে যাব আমরা। সম্প্রতি ভারতবর্ষের 26তম ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল নিম্নের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? 26th ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল 2023। সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার। এটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1995 সালে। 26তম
যুব উৎসব চলবে 12 থেকে 14 জানুয়ারি 2023 পর্যন্ত এবং এটা কর্ণাটকের হুবলি ধাওয়ারে অনুষ্ঠিত হবে। 12 জানুয়ারি ভারতের যুব উৎসবটা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়। তাহলে কেন হয়, কবে হয়েছিল প্রথম, সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেল। 44 নম্বর প্রশ্ন, সম্প্রতি চীনের সহায়তায় নিম্নের কোন দেশ পোখরা রিজিওনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর উদ্বোধন করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে নেপাল। এবং তোমরা এখানে এই যে পোখরা ন্যাশনাল এয়ারপোর্টের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে নেপাল। ঠিক আছে, নেপাল মাঝে মধ্যে ভারতের সাথে একটু ভাব নেয়, বুঝতে পেরেছো? ওরা জানে না যে ভারতের নেপাল নামের জনসংখ্যা ওদের টোটাল জনসংখ্যার থেকে বেশি, বুঝতে পারছো? তো পরবর্তী ডিটেলসে আমরা চলে যাব। চীনের সহায়তায় নির্মিত পোখরায় পোখরায় দেশের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল এবং এটা রাজধানী হচ্ছে কাঠমান্ডু আর প্রেসিডেন্ট হচ্ছে বিদ্যা দেবী ভান্ডারী। পরবর্তী প্রশ্নে চলে যাব। ভারতের ৭৯তম গ্র্যান্ড মাস্টার কে হলেন? প্রণব আনন্দ, প্রণেশ এ নাকি কৌস্তব চৌধুরী? সঠিক উত্তর হয়ে যাবে প্রণেশ এ 79তম এবং কৌস্তব চৌধুরী হয়ে যাবে 78th পজিশন, যেটা একটু আগেই আমরা আলোচনা করলাম। তামিলনাড়ুর 16 বছর বয়সী প্রণেশ ভারতের ৭৯তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন। ইনি তামিলনাড়ু থেকে বিলং করেন এবং কৌস্তব চৌধুরী কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন। ঠিক আছে, মাথায় রাখতে হবে। এবং তিনি কিন্তু 78তম 19 বছর বয়সী কৌস্তব চ্যাটার্জি সম্প্রতি 78তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন আর 79তমকে তামিলনাড়ুর প্রণেশ। ঠিক আছে, মাথায় রাখবে। এই যে হচ্ছে তার ছবি। তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, তাহলে তোমরা বুঝতে পারলে যে 45টা মতো উইকলি সেরা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। কেমন লাগলো তোমরা প্রত্যেকে জানিও। শেষে তোমাদের জন্য একটা বোনাস টিপস রয়েছে। এই যে 1 থেকে 7 জানুয়ারি পর্যন্ত ইম্পর্টেন্ট ডেটসগুলো আমরা এক নজরে একটু দেখে নেব। ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড ডেটস ইন জানুয়ারি 2023, এটা বেসিক্যালি ফার্স্ট উইকের হিসাবে, ফার্স্ট উইক। ঠিক আছে, তো ফার্স্ট উইকে কি কি ডেটগুলো রয়েছে? 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত আমরা এখানে রেখেছি। 1 জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে, 2 জানুয়ারি ওয়ার্ল্ড ইন্ট্রোভার্ট ডে এবং 3 জানুয়ারি ইন্টারন্যাশনাল মাইন্ড অ্যান্ড বডি ওয়েলনেস ডে। ঠিক আছে, মানসিক এবং শারীরিক সুস্থতা দিবস। এবং 4 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেইল ডে, যে কথা একটু আগেই আলোচনা করছিলাম, ব্রেইল 6টা ডট থাকে। ঠিক আছে, আচ্ছা, 5 জানুয়ারি ন্যাশনাল বার্ডস ডে। ঠিক আছে, এই বার্ডসের কথা আসতেই আমাদের কার কথা মনে পড়ে যায়? সেটা হচ্ছে সেলিম আলী, তাই না? সেলিম আলী, ভারতীয় পক্ষীবিদ। আচ্ছা, 6 জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান্স। এখানে একটা প্রশ্ন আমি দেখছিলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়ার অরফান মানে যুদ্ধকালীন সময়ে যে সমস্ত শিশুরা তাদের পিতামাতাকে হারিয়েছেন বা অভিভাবকদেরকে হারিয়েছেন, তাদের জন্য 6 জানুয়ারির দিবসটাকে পালন করা হয়, মানে ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফান্স, অনাথদের জন্য। ঠিক আছে, মাথায় রাখবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর 8 জানুয়ারি কি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেশন ডে। ঠিক আছে, তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, এটাই ছিল আমাদের আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এক্ষুনি নিচে দেখে নাও সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তোমরা প্রত্যেকে ইডি যোগ করে দাও, মানে সাবস্ক্রাইবড করে দাও। ঠিক আছে, তো প্রত্যেকে অবশ্যই চাকরি পরীক্ষার প্রস্তুতির স্পেশাল চ্যানেল দেখছো। আমি নাজমুল ইসলাম এতক্ষণ ছিলাম তোমার সঙ্গে। আমরাও দেখি তোমার সফলতার স্বপ্ন। সুতরাং ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, এসএলএসটি সমস্ত ব্যাচের ক্লাস পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং এতক্ষণ ধৈর্য ধরে যারা দেখতে পেরেছো, এই পর্যন্ত স্টিল নাও দেখছো, আমি মানছি তোমার ধৈর্য আছে এবং তুমি তোমার ভবিষ্যৎ বা তোমার নিজের প্রতি যথেষ্ট পরিশ্রমী। সুতরাং অবশ্যই প্রত্যেকে তুমি সফল হও তোমার লাইফে, এটাই আমি চাইবো। এবং অবশ্যই প্রত্যেকে সেজন্য বলবো এই ক্লাসটি যাতে তোমার থেকে আর 5 জন উপকৃত হয়, সকলে অবশ্যই মনে করে শেয়ার করে দেবে। আর এই সর্বোপরি ক্লাসটা কেমন ছিল
অবশ্যই একটু কমেন্টে জানাবে। দেখো একটা ক্লাস এতক্ষণ তো বকতে হয়, শুধু তাই নয়, এই ডেটাগুলোকে এই অনলাইনে প্রেজেন্ট করার জন্য ব্যাকএন্ডে কিন্তু অনেক পরিশ্রম থাকে ডিয়ার। তোমরা যদি কখনো এসে আমার পাশে বসে দেখো তাহলেই বুঝতে পারবে। শুধু আমি বলে না, যারাই রয়েছেন এই সেকশানে, এই পেশায়, তোমরা তাদের দেখলে বুঝতে পারবে। সুতরাং প্রত্যেকে অবশ্যই এই ফ্রিতে এই মেহনতপূর্ণ এই কন্টেন্ট পাওয়ার জন্য একটা লাইক তোমাদের কাছে দাবি করছি, আমি জোর দিয়েই দাবি করছি। এবং প্রত্যেকে অবশ্যই তোমরা 5টা করে শেয়ার তোমরা এক্ষুনি করে দেবে এই ক্লাসটি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, আবারও পরবর্তী রবিবারে এই ক্লাস এই প্ল্যাটফর্মে আমি তোমার সঙ্গে থাকছি। আর সপ্তাহে ধারাবাহিক ক্লাস যেমন চলতে থাকে তেমনটা চলবে। ক্লিয়ার? তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। তখন প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।